মহান মে দিবস আজ। মজুরি না বাড়ায় এখনো ভাগ্য নির্ভর দিন কাটে শ্রমিকদের। ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি। বর্তমান বিশ্বে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী। বিমান বাহিনীর মহড়ায় প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকার নির্দেশ। 226 জনকে হত্যার বিষয়ে হাসিনার বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল। চিন্ময়ের জামিনের স্থগিতাদেশ প্রত্যাহার, রোববার শুনানি। এবং রাখাইনে মানবিক করিডোর স্থাপনে দুই সরকারের সম্মতি চায় জাতিসংঘ। রেজুলেশন পাশের তাগিদ বিশ্লেষকদের। আমজনতার মিশ্র প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। শুরুতেই মহান মে দিবস প্রসঙ্গে। মহান মে দিবস আজ। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 8 ঘন্টা শ্রমের দাবিতে 1886 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিক পুলিশ সংঘর্ষে 11 জন প্রাণ হারান। শ্রমজীবী মানুষের আন্দোলনের ওই অধ্যায়কে স্মরণ করে 1890 সাল থেকে প্রতি বছর 1 মে বিশ্বব্যাপী পালন হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। মহান মে দিবসের প্রেক্ষাপট জানাচ্ছেন কাজী শাহরিন। বহু বছর আগে অমানবিক পরিশ্রম করতে হতো শ্রমিকদের। প্রতিদিন গড়ে 10 ঘন্টা থেকে 12 ঘন্টা। বিপরীতে মজুরি মিলত নগণ্য। সে সময় শিকাগো ছিল যুক্তরাষ্ট্রের শিল্প কারখানা ও ইউনিয়ন সংগঠনগুলোর কেন্দ্র। তখন কারখানায় কোনো রকম বিশ্রাম ছাড়াই টানা কাজ করে যাওয়ার বিধান ছিল। 1886 সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের এক ধারণা থেকে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে প্রতিবাদ কর্মসূচি শুরু করে যুক্তরাষ্ট্রের ট্রেড ইউনিয়নগুলো। রবার্ট ওয়েনের স্লোগানটি ছিল 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম। স্লোগানটিকে অধিকার আদায়ের অস্ত্র হিসেবে ধারণ করে 1884 সালে শিকাগো শহরের একদল শ্রমিক আন্দোলন শুরু করেন। দাবি আদায় তারা সময় বেঁধে দেয় 1886 সালের 1 মে পর্যন্ত। কিন্তু কারখানা মালিকরা তা প্রত্যাখ্যান করলে 40,000 ক্ষুব্ধ শ্রমিক শিকাগো শহরের হে মার্কেট স্কোয়ারে আন্দোলন শুরু করেন। এতে কিছু নৈরাজ্যবাদী যোগ দিয়ে বিশৃঙ্খলা শুরু করলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে একজন মারা যায় ও অনেকে আহত হয়। প্রতিবাদে শ্রমিকরা 4 মে হে মার্কেট স্কোয়ারে সমাবেশ ডাকে। সেখানে অজ্ঞাত এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশৃঙ্খলা ও সংঘর্ষে 4 বিক্ষোভকারী ও 7 পুলিশ সদস্য নিহত এবং 67 কর্মকর্তা আহত হন। 1889 সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে অনুষ্ঠিত কংগ্রেসে 1890 সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব ওঠে। পরের বছর দ্বিতীয় কংগ্রেসে এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এবং স্বীকৃতি পায় মে দিবস। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শ্রমিকদের কম মজুরি দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় 3য় স্থানে থাকা বাংলাদেশে অনেক ক্ষেত্রেই বাড়েনি পারিশ্রমিক। ফলে অবহেলিত ও বঞ্চিত শ্রমিকদের দিন কাটে ভাগ্যের ভরসায়। উৎপাদনশীলতা ও মূল্যস্ফীতির সঙ্গে কাজের ধরন বিবেচনায় ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন শ্রমিকরা। শ্রমমূল্য নিয়ে আরিফ রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। রফিকুল ইসলাম বয়স 70-এর কোটায় রাজধানীর গাবতলীতে তুরাগ নদী তীরে ইট ও পাথর ভাঙার কাজ শুরু করেন 13 বছর বয়সে। 57 বছরে বদলেছে সময়, বদলেছে অনেক সরকার, কিন্তু ভাগ্য বদলায়নি রফিকুল ইসলামের। আগে তো ধরেন 60 পয়সা ভেড়া ভাঙছিলাম পাথর, আর 5 টাকা ভাঙছি অন্ত ধরেন 1 বস্তা ভাঙি 50 টাকা 60 টাকা। জিনিসের দাম কম আছে, জিনিসের দাম বেশি। রাজনীতি অর্থনীতি যখন পুঁজিবাদের করাল গ্রাসে পড়ে যায়, তখন এভাবেই শ্রমিক অধিকার উপেক্ষিত থাকে। মধ্যযুগে নির্মম দাসপ্রথা বিলুপ্ত হলেও আধুনিক যুগে তা পরোক্ষভাবে রাষ্ট্র ও সমাজে জেগে আছে। আমরা এখানে কাজ করি 11 ঘন্টা 12 ঘন্টা,
মজুরি পাই 900, 1000, 1100 এরকম পাই। আমাদের 12 ঘন্টা করানো, 5টায় ধরছি, আবার 6টায় ছাড়বো। 12 ঘন্টার পরে কাজ করার পরে 550 টাকা। কাম করবে টাকা পাইবে, কাম নাই টাকা দিব না। 40 মাসেরও বেশি সময় ধরে শ্রমিকের প্রকৃত মজুরি কমছে, খরচের সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি আয়। তাই দরিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যাও বাড়ছে হু হু করে। কি করুম, আল্লাহ গরিব বানাইছে, এই কাজে করতে হয়, করার তো আর কিছু নাই। 8 ঘন্টা না, আমাদের 12 ঘন্টায় ডিউটি। 4টা ধরি 5টা সারি, 13 ঘন্টা কাম হয়। শ্রমিকদের কম মজুরি দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ। বেশি শ্রমে কম আয়, এ যেন এক চিরন্তন রীতি। অনেক ক্ষেত্রে বিগত 10 বছরে একবারও বাড়েনি মজুরি। এই যেই আছে এরকমই, মজুরি তো পারে না। প্রোডাকশনের কাজ কোনো ছুটি নাই আমাদের। নিজেই চলতে পারিনি, 1000 টাকা দিয়ে বাবা মা কি দেবো। একবিংশ শতাব্দীতে এসেও শ্রমিকদের সামাজিক মর্যাদা নিশ্চিত হয়নি। 1886 সালের 1 মে 8 ঘন্টা শ্রমের দাবিতে আন্দোলন করলেও এখনো শ্রমিকরা কাজ করেন দৈনিক 13 থেকে 15 ঘন্টা। দেশের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের জীবনমান উন্নয়নের কোনো বিকল্প নেই, কিন্তু বাস্তবতা হলো তারা 13 ঘন্টা কাজ করে মজুরি পান 600 থেকে 900 টাকা। তারা বুঝে নিতে পারেন না অধিকার কিংবা ন্যায্য মজুরি। তাই রাষ্ট্রের কাছে তাদের করুণ আকুতি, খেয়ে পড়ে বেঁচে থাকার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমানে এমন এক বিশ্বে বাস করতে হচ্ছে যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী। এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, যুদ্ধ কখনোই কাম্য হতে পারে না। বুধবার বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি। পরে অন্য এক অনুষ্ঠানে 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আবাসন প্রকল্পের চাবি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। সুরায়া মনির রিপোর্ট। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিমান বাহিনীর আত্মবিশ্বাস বক্তব্যে তিনি বলেন, এমন এক বিশ্বে আমাদের বসবাস যেখানে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি ঘিরে থাকে, সুতরাং প্রস্তুতি না রাখাটা অসম্ভব। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সচেষ্ট রয়েছে। প্রফেসর ইউনূস বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে বিমান বাহিনী। সার্বভৌমত্ব রক্ষায় তাদের তৎপর থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে 2024 সালের বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত 300 পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গেল বছরে বন্যা স্বাভাবিক ছিল না। দায়িত্ব নেয়ার পরপরই শুরু হওয়া দুর্যোগ সম্পর্কে ধারণা ছিল না সরকারের। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটা একটা আনন্দের খবর। স্বনির্ভর জাতি গঠনে দুর্গতদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি। একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। শেখ হাসিনার এমন বক্তব্য আদালতের জন্য হুমকি কিনা তার ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15 মের মধ্যে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনার বিচার কাজ শুরু হবে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা। সেখানে বসেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ এবং বিভিন্ন বার্তা দেন তিনি। ইতোমধ্যে এর বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ পেয়েছে। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে ট্রাইব্যুনালেরও। সম্প্রতি 226 মামলায় 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্যের সত্যতা এবং ফেসবুক পেজে প্রচার করায় গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলম ও শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে 11-4 ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন
আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিচার শুরু হবে। আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, খুব শীঘ্রই এই মামলার ইতিবাচক ফলাফল দেখা যাবে। বিচার প্রক্রিয়া যথাযথ গতিতে অগ্রসর হচ্ছে। বাইরে মাননীয় প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা যা বলছেন সেটা তাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা বলছেন। শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। খুব সহসাই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ। বলতে পারছি না। এদিকে নারায়ণগঞ্জে জুলাই আগস্টের আন্দোলনে আবুল হাসান খানকে হত্যার অভিযোগে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া আশুলিয়া থানায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় পুলিশের এসআই আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। 8 জন আসামির বিরুদ্ধে তারা সবাই আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অস্ত্রধারী ব্যক্তি, তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিন স্বামীর অসুস্থতার জন্য সাবেক মন্ত্রী দীপুমণির প্যারোলে মুক্তির আবেদন শুনানি হয়। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ দেন ট্রাইব্যুনাল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের পর তা প্রত্যাহার করেছেন চেম্বার আদালত। বুধবার বিকেলে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামিন স্থগিত আবেদনের পর তা প্রত্যাহার করা হয়। এদিকে রমনার বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেওয়া হবে 8 মে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এদিন ঠিক করেন। কাজী পাপ্পুর আরেকটি রিপোর্ট। 2001 সালের 14 এপ্রিল পয়লা বৈশাখে ভোরে রমনার বটমূলে চলছিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। শত শত মানুষ যখন সুরের মূর্ছনায় আচ্ছন্ন, তখনই বোমা হামলায় সৃষ্টি হয় বিভীষিকাময় পরিস্থিতি। দূর নিয়ন্ত্রিত 2টি বোমা বিস্ফোরণে নিহত হয় 10 জন, আহত হয় অনেকে। এই ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালের জুন মাসে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 8 জনের ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় বিচারিক আদালত। বিস্ফোরক আইনের আরেক মামলা 24 বছর ধরে পড়ে আছে নিম্ন আদালতে। আইনজীবীরা জানান 2014 সালে একমাত্র ডেথ রেফারেন্সের মামলা যেটি দীর্ঘ সময় ধরে হাইকোর্টে পড়েছিল। রাজনৈতিক বিবেচনায় যখন ইচ্ছা তখন চার্জশিট দেওয়া, যাকে ইচ্ছা তাকে ফ্রেম করার চেষ্টা করা, আবার রাজনীতি চেঞ্জ হয়ে গেলে আরেক দলকে ফ্রেম করার চেষ্টা করা, এই যে এক সূক্ষ্ম কারচুপি এখানে থাকে, এখান থেকে যতদিন মুক্তি না হয়েছে ততদিন পর্যন্ত সত্যিকার অর্থে ন্যায় বিচার এস্টাবলিশ করা খুবই দুরূহ ব্যাপার। আশা করি 8ই মে সকলেই ন্যায় বিচার না পেলেও অন্তত ফাঁসির কাস্টে যারা ঝুলে আছেন তারা অন্তত মুক্তি পাবে। এদিকে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের 13 বছর ও তার স্ত্রীর 3 বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। দুজনের কোনো সম্পদ গোপন নাই, ছিল না, অবৈধ সম্পদ নাই, প্রমাণ করতে পারেনি, তাদেরকে হাইকোর্টে বল লাগছে। এবং এটা ধরেন আমরা বলবো এটা সম্পূর্ণ পলিটিক্যালি মোটিভেটেড কেস ছিল। মামলা তাদের বিরুদ্ধে রায়, তাদের যে রায় ছিল সে রায় বাতিল হয়েছে, তার এখন খালাস হয়েছে। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরা উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সবার মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র গড়ে ওঠে সেটাই গণতান্ত্রিক রাষ্ট্র, এমন আকাঙ্ক্ষা নিয়েই স্বাধীনতা যুদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ফ্যাসিস্ট সরকারের দোসরদের মালিকানা ভিত্তিক কলকারখানায় প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঠাকুরগাঁয়ে সেন্ট মাদার তেরেসা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে গণতান্ত্রিক রাষ্ট্র থেকে দেশ এখনো বঞ্চিত। নিজেদের মধ্যে হিংসা প্রতিহিংসা হানাহানি না করে নতুন সমাজ গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল। যে কৃষক খেতে কাজ করে সেও কিন্তু আপনার অবদান রাখছে। আমাদের এই বাংলাদেশের জন্য আমরা কাজ করব, এটাই হওয়া উচিত আমাদের ভবিষ্যতের শপথ। মে দিবসের কর্মসূচি উপলক্ষে দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শ্রমিক দল। এতে সংগঠনের সমন্বয়ক শিমুল বিশ্বাস বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সবসময় কাজ করে যাচ্ছে বিএনপি। গরিব মানুষের অধিকার আদায়ের আন্দোলনে
আগামীকালকের মহান মে দিবসের সমাবেশ ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মহান মে দিবসে এবার ভিন্ন আঙ্গিকে হবে শ্রমিক সমাবেশ। কত ধরনের আয়নাঘর, কত ধরনের গুম খুনের কত কর্মসূচি সেই কায়েমি স্বার্থবাদী সরকার করে, কিন্তু তো শেষ রক্ষা হয় না। এই ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান গড়েছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি। এদিকে গুলশানে ইরানি দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করতে আসেন বিএনপির প্রতিনিধি দল। পরে সাংবাদিকের প্রশ্নে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, খালেদা জিয়ার দেশে আসার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তারিখ হয়নি। মুহূর্তে বলা যাবে না নির্দিষ্ট করে, তবে আমরা খুব সহসাই আমরা আশা করছি ইনশাআল্লাহ দেশে ফিরবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছেন ইসলামী দলগুলোর নেতারা। বুধবার নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া এবং করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে প্রস্তাবনার পাশাপাশি পুরো নারী সংস্কার কমিশনকেই প্রত্যাখ্যান করেন তারা। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব পুরোটাই ইসলাম বিরোধী। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। আলোচনার পাশাপাশি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিদ্বেষী ও জনবিচ্ছিন্ন প্রস্তাব বাতিলের দাবিতে সেমিনার আয়োজন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। দেশের সর্বোচ্চ পর্যায়ের ওলামা মাশায়েখের পাশাপাশি এতে অংশ নেন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নারী সংস্কার কমিশনের নামে ভিন্ন রূপে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে। সকল দল মত ধর্ম বর্ণ মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজনে গড়ে তোলা হবে যদি তারা এখান থেকে সরে না আসেন। নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে ঘায়েল করার চক্রান্তের বিরুদ্ধে হুঁশিয়ারি জানান খেলাফত মজলিসের আমির মামুনুল হক। 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে, আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। নারীদের ব্যাপারে আমাদের পরিষ্কার কথা, আমরা নারীদের ন্যায্য অধিকার চাই। সংস্কারের নামে কমিশন নারীর মর্যাদা ক্ষুণ্ণ করছে জানিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান। বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে, বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন, আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই, পুনর্বাসন করতে চাই। আপনারা তাদেরকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন। জামায়াত আমির বলেন, ইসলামপন্থীদের বিভক্তি করে তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ হয়ে গেছে। এ টু জেড আমরা এই কমিশনে মানি না। কিসের দ্বারা রিপোর্ট? কমিশন থাকলে রিপোর্ট হবে। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যার উত্থান ঠেকানোর জন্য আজকে এই সুর দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ। আর নাস্তিকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ জানিয়ে কোরআন বিরোধী এই কমিশন বাতিলের দাবি জানান ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ভোটার তালিকা রোহিঙ্গা মুক্ত রাখতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, আদালতের বেঁধে দেওয়া সময়ের বাধ্যবাধকতা মেনেই ইশরাককে মেয়র ঘোষণা করা হয়েছে। বুধবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে কথা বলেন মোহাম্মদ সানাউল্লাহ। ইসি সচিব সাংবাদিকদের জানান, নির্বাচন ইস্যুতে দ্রুত বাস্তবায়নযোগ্য 1 ডজন সুপারিশ আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এমআর আসাদের রিপোর্ট। বুধবার সকালে চলতি বছরের 4র্থ কমিশন সভা বসে নির্বাচন ভবনে। সভায় গুরুত্ব পায় রোহিঙ্গা ও জাতীয় পরিচয়পত্র ইস্যু। রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে কমিশনের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করা হবে। নিজের পরিচয় পুরোপুরিভাবে পরিবর্তন করে ফেলতে চাই, সে হয়তো কোনো একটা সমাজে বড় ধরনের অপরাধ সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল,
তো এই ধরনের কেসগুলোকে আরও কঠোরভাবে আমরা করব। তাতে যদি সেগুলো দীর্ঘমেয়াদেও যায়, কিছু করার নাই। রোহিঙ্গাদের তারপরেও প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায়, সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। ইশরাক হোসেনের গ্যাজেট প্রকাশ করা নিয়েও কথা বলেন তিনি। আমরা রবিবারের দিন বিকেল 5টা পর্যন্ত ওয়েট করে, আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের জন্য ব্যত্যয় না হয়, আমরা সেটা পালন করেছি। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচন সংশ্লিষ্ট আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ চূড়ান্ত হয়েছে। বুধবারের মধ্যেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আমরা এটা চূড়ান্ত করে ফেলেছি, আমরা ইনশাল্লাহ আজকের মধ্যে পাঠিয়ে দিব। এটা আগেই চূড়ান্ত হয়ে গেছে। আমরা এটা নিয়ে দীর্ঘ 3 দিন ব্যাপী কাজ করেছি, যেগুলো বাস্তবায়ন করা সম্ভব। এখানে 3 ধরনের ক্যাটাগরি ছিল। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আইন সংশোধন এবং রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই এমন সুপারিশগুলো মন্ত্রণালয়ে জমা দেয়া হচ্ছে। যেটার সাথে আর্থিক সংশ্লিষ্ট আছে, আইনি ব্যাপার আছে বা ঐক্যমতের বিষয় আছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও মিয়ানমারের সরকার একমত হলে রাখাইনে খাদ্য সহায়তা পাঠাতে করিডোর চালু করতে পারে জাতিসংঘ, এমনটা জানিয়েছেন ঢাকা সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। তিনি এও বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমার সীমান্ত পেরিয়ে যে কোনো মানবিক সহায়তা পাঠাতে প্রথমে 2 সরকারের সম্মতি প্রয়োজন। সেখানে জাতিসংঘ সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। রাখাইনে মানবিক করিডোর দেয়ার আইনগত এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এক্ষেত্রে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার পরামর্শও দেন তিনি। বুধবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এই কথা বলেন কায়সার কামাল। করিডোর নিয়ে আমি একটু প্রেক্ষাপটটা বর্ণনা করি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত না, জনগণের কাছে অ্যাকাউন্টেবল না, পার্লামেন্টের কাছে অ্যাকাউন্টেবল না। যে কারণে ওনারা রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। তো আমরা মনে করি রাষ্ট্রীয় যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে যে রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ওনারা আজকে দেশ চালাচ্ছেন, তাদের মতামতের ভিত্তিতে করা উচিত। এদিকে মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে আমজনতা। এখানে যে আশঙ্কাটি সামনে এসে দাঁড়িয়েছে তা হলো, এ সুযোগ নতুন করে শুরু হতে পারে রোহিঙ্গা ঢল, যা সামাল দেয়া কঠিন হবে। মানবিক করিডোর নিয়ে আপত্তি না থাকলেও বিশ্লেষকরা বলছেন, সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে এ বিষয়ে জাতিসংঘে রেজুলেশন পাস হতে হবে। রেজা খানের বিশেষ প্রতিবেদন। গৃহযুদ্ধের কারণে দিন দিন খারাপের দিকে যাচ্ছে মিয়ানমারের রাখাইন পরিস্থিতি। জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতের কারণে রাখাইন রাজ্যে দেখা দিয়েছে দুর্ভিক্ষের আশঙ্কা। শেষ পর্যন্ত আশঙ্কা সত্যি হলে বড় আকারে রোহিঙ্গা ঢল নামতে পারে। বিষয়টি মাথায় রেখে আগাম সতর্কতা হিসেবে ওই অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর দেওয়ার অনুরোধ করেছে জাতিসংঘ। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে সম্প্রতি জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার এমন বক্তব্য ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে এরকম আমার মনে হয় না। করিডোর দিলে সার্বভৌমত্বটা আমাদের জন্য ক্ষতি হবে। তাদেরও স্বার্থটা ঠিক থাকে, আবার আমাদের দেশটাও আমরা হুমকিতে না পড়ি, এই ধরনের একটা কিছু ইনিশিয়েটিভ নিয়ে এটা সেটেল করা উচিত। রাখাইন থেকে গেল কয়েকদিনে নতুন করে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে 13,13,000-এ। গত সপ্তাহেই রাখাইন থেকে এসেছে 1,448টি পরিবার। আলাদাভাবে এসেছে আরও 5,930 জন। নতুন 1,13,000 রোহিঙ্গার মধ্যে 53.77% নারী, বাকিরা পুরুষ। মানবিক বিবেচনায় করিডোর নিয়ে আপত্তি নেই, তবে এ বিষয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। করতে হবে চুলচেরা বিচার বিশ্লেষণ, মত নিরাপত্তা বিশ্লেষকের। এটা কিন্তু একটা সিদ্ধান্তের একটা বিশাল বিষয়, অনেক হিসাব কিতাব আছে। এই হিসাব কিতাব নিয়ে এখন বাংলাদেশ এগুচ্ছে, এবং বাংলাদেশ তো অবশ্যই আমাদের স্বার্থ দেখব। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শুধু মৌখিক নয়, করিডোর দিতে জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদে পাশ হতে হবে রেজুলেশন, যার লিখিত নথি বাংলাদেশের কাছে থাকতে হবে। 3টা লিখিত ডকুমেন্ট আছে, একটা হলো জাতিসংঘের ডকুমেন্ট চাচ্ছি,
এবং তার সাথে সিকিউরিটি কাউন্সিলে এটা পাস হয়েছে কিনা সেই ডকুমেন্টও চাচ্ছি। মানবিক সাহায্যের বিষয়ে মিয়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মির সঙ্গে লিখিত চুক্তি থাকাও জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মিয়ানমার সরকারের সাথে আমার কোনো এগ্রিমেন্ট আছে কিনা এই ব্যাপারে, আরেকটা হলো আমার আরাকান আর্মির সাথে আমার কোনো এগ্রিমেন্ট আছে কিনা। রেজা খান, মোহনা সংবাদ। সৃজনশীল অর্থনীতিতে মেধাস্বত্ব নিশ্চিত করতে আইনি কাঠামো জোরদারের তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বললেন, পেটেন্ট নিশ্চিত করতে পারলেই দেশের শিল্পীরা বিশ্ববাজারেও টিকে থাকতে পারবেন। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধা সম্পদ দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা। পরে সুন্দরবনের মধু, কুমারখালীর বেডশিট, মধুপুরের আনারস সহ 24টি পণ্যে ভৌগোলিক নির্দেশক নিবন্ধন সনদ দেওয়া হয়। প্রতিটি সুর, তাল ও গানের পেছনে রয়েছে শিল্পী, সুরকার, প্রযোজক এবং সঙ্গীতকে জীবন্ত করে তোলার জন্য পরিশ্রম করা সৃজনশীল ব্যক্তিদের কঠোর পরিশ্রম। তবে এই সৃজনশীল মেধাগুলো বিকাশ লাভ করতে হলে তাদের কাজের সুরক্ষা ও ন্যায্য প্রতিদান নিশ্চিত করা জরুরি। কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে মেধা সম্পদ চুরির ঝুঁকি বেড়ে গেছে। আমাদের সময় এসছে স্ট্র্যাটেজিক্যালি গান নিয়ে একটা কাজ করবার, সেটার কাজ আমাদের ইতিমধ্যে শুরু হয়েছে মন্ত্রণালয়ে। সামনে হয়তো 2-3 মাসের মধ্যে আপনারা ঘোষণাটা দেখবেন। একটা হচ্ছে বাইরের দুনিয়ার কাছে আমাদের সবচেয়ে বড় সাংস্কৃতিক সম্পদকে প্রজেক্ট করা, অর্থাৎ এটা আমাদের বিগেস্ট কালচার অ্যাসেট, এটাকে আমরা বাইরে প্রজেক্ট করব। আর দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে দেশের বাইরের খবর। ভারতের কর্ণাটকে পাকিস্তানের পক্ষে স্লোগান দেয় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজধানী বেঙ্গালুরুতে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরের প্রাচীর ধসে অন্তত 8 দর্শনার্থী নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তানে সেনা অভিযানে নিহত হয়েছে 10 সন্ত্রাসী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেন এক ব্যক্তি। এর জেরে ঘটনাস্থলেই তাকে পিটিয়ে হত্যা করে উপস্থিত জনতা। কর্ণাটক রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী জানান, এ মব সহিংসতায় 25 জন জড়িত রয়েছে। ইতোমধ্যে তাদের কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি। ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরের প্রাচীর ভেঙে অন্তত 8 দর্শনার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের সূত্রে জানা যায়, রাতে প্রচণ্ড বৃষ্টির পর ভোর রাতে অক্ষয় তৃতীয়া পূজা করতে যাওয়া ভক্তদের ওপর 20 ফুট দীর্ঘ প্রাচীরটি ভেঙে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনা সদস্যদের গোলাগুলিতে কমপক্ষে 11 সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির কেচ ও জিয়ারাত জেলায় সেনা অভিযানে এই ঘটনা ঘটে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি ক্রমান্বয়ে বাড়ছে মার্কিনীদের অসন্তোষ। অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে তার কঠোর অবস্থানের কারণেই এমনটি ঘটেছে বলে তথ্য উঠে এসেছে ইপসসের জনমত জরিপে। জরিপের তথ্যমতে 42% উত্তরদাতা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন, আর অসন্তোষ প্রকাশ করেছেন 53% মার্কিনী। কাজী শাহরিন, মোহনা সংবাদ। আগামী মাসে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী বাংলাদেশ দল 21 মে পাকিস্তানে পৌঁছাবে। এরপর 25 ও 27 মে ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে প্রথম 2 টি-20। বাকি 3 ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। 30 মে থেকে একদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে ম্যাচগুলো। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। মহান মে দিবস আজ। মজুরি না বাড়ায় এখনো ভাগ্য নির্ভর দিন কাটে শ্রমিকদের। ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি। বর্তমান বিশ্বে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী। বিমান বাহিনীর মহড়ায় প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকার নির্দেশ। 226 জনকে হত্যার বিষয়ে হাসিনার বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল। চিন্ময়ের জামিনের স্থগিতাদেশ প্রত্যাহার। রোববার শুনানি।
এবং রাখাইনে মানবিক করিডোর স্থাপনে দুই সরকারের সম্মতি চায় জাতিসংঘ। রেজুলেশন পাশের তাগিদ বিশ্লেষকদের। আমজনতার মিশ্র প্রতিক্রিয়া। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।